হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্ন উইথ সুব্রত। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় হিসেবে বই নিয়ে কাজ করব। আজকে পুরো ক্লাসে আমি এত এমসিকিউ রেখেছি যেগুলো সলভ করে ফেললে আপনার বই থেকে নতুন কোনো এমসিকিউ খুঁজেই পাবেন না। এই পুরো ক্লাসটা আমরা জানি হিসাবে বইয়েই লটস অফ ইস্যুস রয়েছে, তাই দুই ভাগে ভাগ করেছি। আজকে হলো প্রথম পার্ট, এরপরে দ্বিতীয় পার্ট আমরা পরবর্তীতে আবার আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দিব। আমরা শুরু করে দিচ্ছি হিসাবের বইসমূহ। প্রথম প্রশ্ন, সাধারণত ডেবিট ব্যালেন্স থাকা হিসাবগুলো কি কি? এটা আমরা সবাই জানি, এতদিন আমরা জেনে যাওয়া উচিত আমরা কোনটা ডেবিট হয় কোনটা ক্রেডিট হয়। আমরা খুবই সংক্ষেপে জানতে পারি এই দুটোটা যা আছে সব হচ্ছে ডেবিট, এটা হচ্ছে ক্রেডিট। মানে কি? সব মানে সম্পদ ডেবিট, ব্যয় ডেবিট, আয় ক্রেডিট, দায় ক্রেডিট, মূলধন ক্রেডিট। এই হয়ে গেল আমাদের কাছে সব ডেবিট হিসাব এবং সকল ক্রেডিট হিসাবকে একসাথে। এখানে চাইছে সকল ডেবিট ব্যালেন্স থাকে কোথায়? সকল সম্পদ হচ্ছে ডেবিট ব্যালেন্স, উত্তোলন হচ্ছে ডেবিট হিসাব, ব্যয় হচ্ছে ডেবিট। হয়ে গেল আমাদের কাছে একের অ্যান্সার ডি। একটি হিসাব কত ধরনের জের বের করতে পারে? আমরা মাঝে মধ্যে জানি যখন খতিয়ান করি কখনো কখনো আমাদের জেরটা ইকুয়াল হয়ে যায়, ডেবিট এবং ক্রেডিট সমান হয়ে যায়। সমান হয়ে গেলে তো শূন্য জের আছে, তাই না? মানে কোনো জের আসে না। তার মানে ডেবিট, ক্রেডিট এবং শূন্য জের তিনটা জের দিতে পারে। অনুপার্জিত আয় জিনিসটা কি? এর মানে হচ্ছে আপনি টাকা আগে পেয়েছেন, সেবা পরে দিবেন। টাকা আগে পেয়েছেন, সেবা পরে দিবেন, এই ধরনের আয়কে বলে অনুপার্জিত আয়। যে কোনো কিছু কার্য সম্পাদন করার আগে, সেবা প্রদান করার আগে যদি আমরা টাকা পেয়ে যাই, তাকে আমরা দায় হিসেবে কাউন্ট করি। তার মানে অনুপার্জিত আয় হচ্ছে একটা দায়। কিরকম দায়? দীর্ঘ না চলতি? চলতি মেয়াদে একটা দায়, কারণ আপনি সেবা দিলে এটা দায়টা কমে যাবে। কোন হিসাবে সেটে ডেবিট উদ্বৃত্ত থাকে? এই যে ডেবিট উদ্বৃত্ত কোন সেটে থাকে কোন সেটে থাকে না, এটা আমরা বুঝি, তাই না? এখানে ডেবিট কি কি আমরা যদি দেখি, এখানে ডেবিট হচ্ছে সম্পদ হিসাব ডেবিট, খরচ ডেবিট, মালিকের উত্তোলন ডেবিট, এটা আমরা জানি। ক্রেডিট কোনটা? কোনটাতে ক্রেডিট থাকে আমরা দেখি, আয়, দায়, মূলধন, আদম দিয়ে বলেছি আমরা, কারণ এটা হচ্ছে ক্রেডিট জের। নাম্বার সি। অভ্যন্তরীণ সত্তা কি? একটা ব্যবসায় থেকে যে টাকা ইন্টারনাল ভাবে একজন ব্যক্তি বা মালিক পেয়ে থাকে, মানে মূলধন অভ্যন্তরীণ, বাকি যা আছে সব হচ্ছে বাহ্যিক। সেম কোশ্চেন, ক্রেডিট জের কোনটা থাকে? আয়, দায়, মূলধন। বকেয়া বেতন আমার কাছে দায়, দ্যাটস ওয়াই ক্রেডিট জের থাকবে। কোনটি দায় নয়? দেখেন, অগ্রিম প্রদত্ত ভাড়া, যে খরচ আমরা আগে আগে করে ফেলি, অগ্রিম খরচ, এটা আমার কাছে সম্পদ। অ্যান্সার হচ্ছে নাম্বার ডি। যে সকল হিসাবে সাধারণত ডেবিট উদ্বৃত্ত থাকে, আবারও সব, তাহলে সম্পদ, ব্যয়, লভ্যাংশ, ডি নাম্বার হচ্ছে অ্যান্সার। দ্রুততম দাখিলা পদ্ধতি একটা লিপিবদ্ধকরণ পদ্ধতি। এখানে আমরা ডেবিট ক্রেডিট নির্ধারণ করে থাকি, যে পক্ষ ব্যয় দিচ্ছে, সেবা দিচ্ছে এবং যে পক্ষ সেবা গ্রহণ করছে, এর বেসিসে ডেবিট ক্রেডিট নির্ধারণ করে আমরা জাস্ট লিপিবদ্ধ করছি। এখানে কোনটা সঠিক না? আয় মালিকানা সত্ত্ব হ্রাস করে, নাম্বার সি। এটা কি সঠিক না? অবশ্যই সঠিক না। আয় তো হচ্ছে মালিকানা সত্ত্ব বৃদ্ধি করা, তাই না? এটার জন্য আমরা নতুন একটা সূত্র আমরা আগে থেকে জানি, ওনার সিকিউরিটি একটা জাস্ট রং এন্ড ভার্সনটাকে আমরা জানবো। ওনার সিকিউরিটি মানে হচ্ছে ক্যাপিটাল প্লাস সকল প্রকার রেভিনিউ মানে ইনকাম মাইনাস সকল প্রকার এক্সপেন্সেস মাইনাস মালিকের উত্তোলন। তাহলে এক্সপেন্স মালিকের সত্ত্ব কমায়, উত্তোলন মালিকের সত্ত্ব কমায়, আয় মালিকের সত্ত্ব বৃদ্ধি করে। সি নাম্বারটা সঠিক নয়। তাহলে কোনটা সঠিক? মুনাফা মূলধনকে বৃদ্ধি করছে, নাম্বার ডি। ডেবিট ক্রেডিট নির্ণয়ের মধ্যে কোনটি স্বর্ণসূত্রের মধ্যে পড়ছে না? যেমন দেখেন, দায় বৃদ্ধি পেলে কি ডেবিট হয়? না। এই যে আমরা সম্পদ এবং দেখেছি সব এবং আদম, সব বৃদ্ধি পেলে ডেবিট, সব হ্রাস হলে ক্রেডিট। আদম বৃদ্ধি পেলে ক্রেডিট, আদম হ্রাস হলে ক্রেডিট, ডেবিট। যেমন আদম বৃদ্ধি পাওয়া মানে কি? আয় বাড়া, দায় বাড়া, মূলধন বাড়া, এই সবগুলো যদি বৃদ্ধি হয়ে যায় ক্রেডিট হয়ে যাবে। তার মানে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, সি হবে অ্যান্সার। ডেবিট উইল রিডিউস কমন স্টক, আমাদের মালিকানা সত্ত্ব কমে গেলে ডেবিট হয়। আর প্রিপেড ইন্স্যুরেন্স হচ্ছে সম্পদ, সম্পদ বেড়ে গেলে ডেবিট হয়। ঠিক আছে, নাম্বার ডি। দুটো দাখিলা পদ্ধতি, সর্বপ্রথম লুকআপ ডি প্যাসিওলি আমরা জানি, তার লেখা বই সুম্মা অ্যারিথমেটিকা জিওমেট্রিকা প্রপোর্শনালিটি 1494 সালে গণিত শাস্ত্রের যে বইটা লেখে, সেখানে একটি অধ্যায় দ্রুত দাখিলা পদ্ধতি নিয়ে উনি আলোচনা করেন। নাম্বার এ। অস্থির হিসাব কোনটা? এটা আমাকে জানতে হবে। অস্থির হিসাবটাকে আমরা খুবই ভালোভাবে পারলে অস্থিরভাবে জানার ট্রাই করব।
অস্থায়ী হিসাব মানে কি? যেসব হিসাবকে দিন শেষে আমরা বন্ধ করে দিই। আমরা কোন হিসাবকে বন্ধ করে দিই? দেখেন, আমরা যে হিসাবকে বন্ধ করি তাকে বলা হচ্ছে অস্থায়ী হিসাব। যেগুলোকে বন্ধ করা হয়, দুই প্রকার হিসাব রয়েছে, একটা বিপরীত হিসাব, একটা নামিক হিসাব। খুব ভালো করে দেখব নামিক হিসাব কোনটা, একটা আয় একটা ব্যয়। বিপরীত হিসাব কোনটা? হিসাবে যে 5টা প্রকার রয়েছে সে সকল 5টা প্রকার এখানে আসবে, যেমন সম্পদ, বিপরীত সম্পদ, বিপরীত দায়, বিপরীত মূলধন, বিপরীত আয়, বিপরীত ব্যয়। এই সবগুলো হচ্ছে বিপরীত হিসাব। কিভাবে? উদাহরণ দিয়ে বুঝি। যে সম্পদ অন্য সম্পদকে হ্রাস করে তাকে বলে বিপরীত হিসাব বা প্রতি হিসাব বা কন্ট্রা অ্যাকাউন্ট। সম্পদকে যে হ্রাস করছি, যেমন অবচয়, এটা বিপরীত হিসাব, বিপরীত সম্পদ হিসাব। দায়কে যে হ্রাস করছি, যেমন পাওনাদার প্রাপ্য সঞ্চিতি, এটা বিপরীত সম্পত্তি হিসাব, দায় হিসাব। মূলধনকে যে হ্রাস করতেছি, যেমন উত্তোলন, বিপরীত মূলধন হিসাব। আয়কে যে হ্রাস করতেছি, যেমন বিক্রয় ফেরত, বিপরীত আয় হিসাব। ব্যয় যা হ্রাস হচ্ছে, যেমন ক্রয় ফেরত, এটা হচ্ছে আমাদের কাছে বিপরীত ব্যয় হিসাব। দিন শেষে সকল হিসাবকে বন্ধ করে দিই। উত্তর চাইছে কোনটি? অস্থায়ী হিসাব। দেখেন এখানে অবচয় রয়েছে, এটা একটা অস্থায়ী হিসাব। কেন? অবচয় হচ্ছে বিপরীত সম্পত্তি হিসাব। আবার ভাড়া, ভাড়া হচ্ছে একটা ব্যয় হিসাব, মানে এটা অস্থায়ী হিসাব। তাই দুটো হচ্ছে অ্যান্সার। প্রশ্নটা ভুল ছিল জিএসটি 21-22-এ, সি এবং ডি দুটো হবে কারেক্ট অ্যান্সার। হিসাব চক্র আসি। হিসাব চক্রের একটা ধাপ 9 কোনটা? নির্বাচন করি, শ্রেণী করি, লিপিবদ্ধকরণ করি, পরিবেশন করি, যাচাইকরণ। হিসাব বিজ্ঞান হিসাব চক্রের কোনো প্রকার ধাপ নয়। আমরা হিসাব চক্র নিয়ে কয়েকটা পয়েন্ট এখানে জানবো। যেমন এই পয়েন্ট থেকে আমরা দেখতে পারবো হিসাবে আমাদের দুই ধরনের কিছু ঐচ্ছিক হিসাব থাকে, যেগুলো করলেও হয়, হিসাব চক্রে না করলেও হয়। পাশাপাশি আমাদের কিছু এখানে রয়েছে যেগুলো ইগনোর করতে হয়, অ্যাভয়েড করতে হয়, ঠিক আছে, বর্জন করতে হয়। তাহলে আমরা আগে ঐচ্ছিক হিসাব দেখি। ঐচ্ছিক হিসাব দুইটার একটা হচ্ছে কার্যপত্র তৈরি করা, এটা একটা হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। বারবার প্রশ্ন আছে, ভালো করে দেখবো। আরেকটা হচ্ছে বিপরীত হিসাব তৈরি করা, এটাও একটা ঐচ্ছিক ধাপ, মনে রাখবো। তাহলে আমরা 1 এবং 2 দুটো অ্যান্সার পেয়ে গেলাম এখান থেকে। আরেকটা থাকে আমাদের পরিত্যাজ্য ধাপ, তার মানে যে ধাপকে আমরা চাইলেই ইগনোর করি, অ্যাভয়েড করি, বাদ দিই, পরিত্যাগ করি। এটা হচ্ছে ভুল সংশোধনী দাখিলা দেওয়া। প্রশ্ন আকারে আসে নাই, তবে আসতে পারে। প্রথম ধাপটি লেনদেনগুলো লিপিবদ্ধকরণ করে ফেলা, ঠিক আছে, আমরা জাবেদাভুক্ত করা। কমিশন পাওয়া গেল, নরমাল জাবেদা। যদি কমিশন পেয়ে যায়, আমরা অগ্রিম পেয়েছি, সরি, অগ্রিম পেলে কি হবে? অগ্রিম আয় এক ধরনের অনুপাদিত আয়, তাহলে অনুপাদিত কমিশন আয় ক্রেডিট, নগদ হিসাব ডেবিট। সকল সম্পদ ডেবিট, সকল দায় ক্রেডিট, মালিকের সত্ত্বে ক্রেডিট কখন করি? যখন আমরা প্রারম্ভিক কোনো জাবেদা দিই। যেমন একটি ব্যবসায় প্রতিষ্ঠান 10,000 টাকা নগদ, 20,000 টাকা দায় এবং 3,000 টাকা মালিকানা সত্ত্ব নিয়ে ব্যবসা শুরু করলো, তখন আমরা কি করতেছি? এটা এই জাবেদাটা দিচ্ছি, সম্পদ ডেবিট, দায় ক্রেডিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট, এটাকে বলা প্রারম্ভিক জাবেদা। সেম জিনিস এখানে, প্রারম্ভিক জাবেদা কি কি করি আমরা? সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব। নাম্বার বি। উৎসব ভাতা বোনাস, উৎসব ভাতা বোনাস মানে বেতন ভাতা, বেতন ভাতা হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ব্যবসায় কাজের জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলন, ব্যবসায় কাজের জন্য টাকা উত্তোলন করে নগদ হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। নাম্বার সি। বাকিতে পণ্য বিক্রিত ক্রেতার নিকট হতে ফেরত আসে, ওকে, তার মানে আপনার বিক্রয় ফেরত আসা বা ক্রয় ফেরত আসা, যাবে হবে ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত। যে সকল জায়গাতে ক্রয় ফেরত বিক্রয় ফেরত বই থাকবে না, সেটা আনসার হবে সাধারণ বই। এখানে ক্রয় ফেরত বিক্রয় ফেরত নেই, আনসার হবে সাধারণ জাবেদা। নাম্বার সি। যুক্তিসঙ্গতভাবে স্থাপন করা যায় না। দেখেন ডি নাম্বারে বলছে ক্যাশ মেমোর সাথে নগদান বই, ঠিক আছে, নগদান বইয়ের সাথে ক্রয় জাবেদা, ক্রয় জাবেদা কি নগদ জাবেদা আসে? ক্রয় জাবেদা মানে কি? যেখানে শুধুমাত্র ধারের ক্রয় বা ধারের বিক্রয় আসবে, তার মানে এখানে ক্রয় জাবেদাতে নগদান বা ক্যাশ বইয়ের কোনো কাজ নেই। তার মানে ডি নাম্বারটা সিকোয়েন্স ভুল আছে, বি হচ্ছে এখানে আনসার, না বলেছে। বিক্রয় বইটা যা লিপিবদ্ধ করা হয়, ধারে বিক্রয় স্টক আলোচনা করেছি, বাকিতে বিক্রয়। নাম্বার বি। ডেবিট নোটের সাহায্যে আমরা ক্রয় ফেরত দিয়ে থাকি, মানে এই নাম্বারটা করি। ধারে বিক্রিত ফেরত পণ্য ফেরত আসলে যেখানে লিপিবদ্ধকরণ করি। আবার একই কথা, বিক্রয় ফেরত বই না থাকলে সাধারণ বই, এখানে নেই, দ্যাটস ওয়াই বি হচ্ছে আনসার। ক্রেতা ফেরত পাঠালে আবার একই কথা, ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত সেম জিনিস, যদি না থাকে সাধারণ জাবেদা।
মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে 5 লক্ষ টাকা একটা গাড়ি কিনেছে। ব্যক্তিগত তহবিল থেকে ব্যক্তিগত প্রয়োজনে গাড়ি কিনলে এটা তো ভাই আপনার জন্য কোনো প্রকার লেনদেন না। যদি এটা অফিসের প্রয়োজনে ব্যক্তিগত তহবিল থেকে কিনতাম তাহলে আমরা এটা মূলধন বলতে পারতাম, তার উপরে কোনোটিতে আনসার হবে না। যেহেতু লেনদেন না, তার সাথে জাবেদা হবে না। পণ্য ফেরত দিয়েছি, ক্রয় ফেরতের কোনো জানার অপশন নেই, সাধারণ জাবেদা হচ্ছে আনসার। নগদে বিকৃত ফেরত, নগদে বিকৃত পণ্য, দেখেন মনে রাখবেন কখনোই সাধারণত বিকৃত পণ্য ফেরত নগদে করলে আসে না। যদি আসে বিক্রয় ক্রেডিট হলে বিক্রয় ফেরত ডেবিট, তাই বিক্রয় ফেরত হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। নাম্বার বি। লেনদেনের প্রমাণপত্র নয় কোনটি? লেনদেনের প্রমাণপত্র নয় মানে এলসি, লেটার অফ ক্রেডিট, এটা আমদানি রপ্তানি বাণিজ্যে ব্যবহৃত একটা দলিল, যেটা ব্যাংক গ্যারান্টি দিয়ে থাকে কোনো প্রকার আমদানিকারকের পক্ষ থেকে যদি কেউ টাকা ফেরত না করে সেলার, সে সেলার টাকাটা ব্যাংক দিয়ে দিবে। এই যে একটা চুক্তি, এই কাগজ লেটার অফ ক্রেডিট বা এলসি, এলসি তো কোনো প্রকার লেনদেন না, তাই না? যেমন জার্নাল মানে ভাউচার, ডেবিট নোট, চালান, এগুলো হচ্ছে প্রমাণপত্র, এগুলো আমরা অনেক বেসিক থিওরি আকারে জানি। ব্যবসায়িক লেনদেন পর্যালোচনা করার পর হিসাব বিজ্ঞানে কোন পদক্ষেপ গ্রহণ করা যায়? জাবেদা করি আমরা। আগে দেখবো যে এটা লেনদেন কিনা, আলোচনা করলাম, সিদ্ধান্ত নিলাম, তারপর আমরা এটাকে লিপিবদ্ধ করবো, জাবেদা কম করবো। আয়কর, যেহেতু আমরা এক মালিকানা ব্যবসা করছি, এক মালিকানা ব্যবসা কোনো আয়কর নেই, আয়কর দিয়ে আমরা ব্যক্তিগত টাকার উপরে, তা আমরা ব্যক্তিগত খরচকে আমরা বলছি উত্তোলন। নাম্বার বি। বিনামূল্যে পণ্য বিতরণ করা মানে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, কারণ এখানে পণ্য দিয়েছি। এই ছিল আজকে ক্লাস। আজকে আমি এত এমসিকিউ করিয়েছি আপনাদেরকে, দ্রুত করেছি হয়তোবা, পুরো ক্লাসটা দেখবেন। আপনাদের হাতে সময় কম, দ্যাটস আমি কোশ্চেন অল্প সময়ে সর্বাধিক প্রশ্ন নেওয়ার ট্রাই করেছি। অনেকে আমাকে বলেন যে ভাইয়া বেশি প্রশ্ন নিয়ে আমাদেরকে বোঝান, যাতে করে আপনাদের পড়াশোনা আরো ইজি হয়ে যায়। অবশ্যই যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে আমি করবো, তো চেষ্টা করছি আপনাদের জন্য, আপনারাও চেষ্টা করেন আমার জন্য। ক্লাসটাকে লাইক দেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করে দেন, এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।